ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 5% মামলা নিয়ে বিরাট বড় নির্দেশ দিলেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম। কি নির্দেশ দিলেন গোটা বিষয় নিয়ে আমরা আসবো। আমরা দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। 42,949 5% প্যানেল, যেটা রিসেন্টলি 30 তারিখে যার হিয়ারিং ছিল সেটা নিয়ে, তার অর্ডার কি আপলোড হচ্ছে সেটা নিয়ে আপনাদের দেখাবো। আর তার সাথে 16,500 যে 5% প্যানেল সেটা আজকে মহামান্য হাইকোর্টে দুবার উঠেছিল এবং দু দফায় কী শুনানি হয়েছে সেটা আপনাদের একদম শেষে জানাচ্ছি। কিন্তু তার আগে যে 42,949 5% প্যানেল, এর মূল মামলা হচ্ছে রাকেশ মণ্ডল, যেখানে একগাদা রিট পিটিশন দাখিল হচ্ছে, 30-35টা অর্ডার হয়ে গেছে। যে মামলাটা জাস্টিস অমৃতা ম্যাডাম বেঞ্চে এখনো ওঠেনি। লাস্ট জাস্টিস আহসান মান্তাসারের কোর্টে উঠেছিল এবং শেষ দিনে একটা ঘটনা ঘটেছিল সেটা আপনাদের জানা দরকার। যেমন 2009-এর ক্ষেত্রে কাট অফ ডেটের মধ্যে যে সমস্ত পিটিশনের মামলা করেছিলেন জাস্টিস আহসান মান্তাসার সেই পথেই হাঁটছিলেন। তো সেখানে তিনি বলছিলেন যে রুলস আছে, এটা দিতে হবে, তো সেক্ষেত্রে তিনি একটা কাট অফ ডেট বেঁধে দেবেন এবং সেক্ষেত্রে 5% অ্যাডিশনাল প্যানেলে যারা রিট পিটিশন তাদের সেক্ষেত্রে মেরিটের ভিত্তিতে দেবেন, এরকম একটা ইঙ্গিত তিনি দেন এবং সেক্ষেত্রেই অপোজ করেছিলেন সুবীর সান্যাল স্যার। এবং সেখানে এই যে সোমনাথ সেন এবং পরিতোষের যে মামলা, দুটো মামলা, সেই দিনকে ওই অর্ডারের রেসপেক্টে সেই দিনই এই দুটো কেস মেনশন করা হয় যে আনলিস্টেড যাতে এই কেস দুটো আর্জেন্ট মোশনে নেওয়া হয়। তো সেক্ষেত্রে সেই কিছু ছুটে যাওয়া দুটো মামলা, যেগুলো এর আগে একাধিক মামলা ছিল কিন্তু এই দুটো মামলা পরে হয়, যার দৌলতে সেদিনকে জাস্টিস আহসান মান্তাসার বলেছিলেন যে এত আর্জেন্সি কিছু নেই, আপনারা লিস্টে নিয়ে আসুন, এই দুটো মামলা তো ছুটে গেছে, তো সেই দুটো মামলা লিস্টে যেভাবে আসবে আমরা সেভাবে সেটাকে অ্যাডমিট করে নেব। কিন্তু পিটিশনারদের অ্যাডভোকেটের যেটা ইন্টেনশন ছিল যে মূল মামলার সাথে একে ট্যাগ করা, দুটো মামলা জাস্ট ছুটে গেছিলো, ছুটে গিয়ে তারপর রোস্টার চেঞ্জ হয়ে গেল। তো সেইখানে রোস্টার চেঞ্জ হয়ে যাওয়ার পরে জাস্টিস অমৃতা ম্যাডামের বেঞ্চে হঠাৎ করে মামলা দুটো উঠে যায় এবং এই বেঞ্চ জাস্ট সবেমাত্র গ্রুপ 2 ম্যাটার পেয়েছে এবং সেক্ষেত্রে এর আগের হিস্ট্রি না জেনে এই দুটো মামলা শুনানি করান জাস্টিস অমৃতা ম্যাডাম। তো সেক্ষেত্রে এই দুটো মামলা, একটি মামলা তো 873 প্রিয়াঙ্কা নস্করের ম্যাটারের জন্য থমকে গেল। সেকেন্ড যে ম্যাটার, সেখানে প্যানেলের ডিরেকশন দিল 42,949 প্যানেল প্রকাশ করার। কিন্তু গত 30 তারিখে যেটা হিয়ারিং হয়েছে সেখানে অনেকেই বলছে মামলাটা খারিজ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আপনাদের ক্লারিফিকেশন নিয়ে দেবো যে আদতে হয়েছেটা কি, তাহলে বুঝতে পারবেন যে এই লেচুর মামলা, মূল মামলাতে তো প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022, 23, 24 হয়ে গেল, এখনও ওখানে কামড় বসাতে পারেনি। যতবার গেছে ততবারই ধাক্কা খেয়েছে, ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে যাওয়ার মতন অবস্থা, তো মূলে ওখানে টাচ করতে পারেনি। এর আগে একাধিক সাবমিশন দিয়েছে, আমরা এই কদিনে প্যানেল দিচ্ছি, এ করছি তা করছি, এসটা বাসু কোম্পানি, সিবিআই আরসি বাগচি রিপোর্ট, এসটা বাসুরা কোম্পানি ইনভেস্টিগেশন, ইডি সব এখানে একাকার হয়ে বসে আছে। তো সেই মামলায় তো সেটা তো ছেড়েই দিন, রাকেশ মণ্ডলে আনটাচেবল, ওটাকে টাচ করা যাবে না, ওটা খুব মোক্ষম একটা মামলা। তো ছুটে যাওয়া দুটো মামলায় সম্প্রতি যে অর্ডার দিয়েছে তার বেসিসে একটা আর্টিকেল প্রকাশিত হচ্ছে আজকের খবরে, সেটা আপনাদের আগে দেখাই। তো সোমনাথ সেনের এই মামলায় প্যানেল দেওয়ার অর্ডার ছিল, তো সেক্ষেত্রে ডেট প্যানেল নিয়ে পর্ষদের জবাব তলব, একটু সার্টেন কিছু সামান্য ভুল আছে, আমি কারেকশন করে দেবো অর্ডার কপি দেখে। 2000 এই সময় পত্রিকা বেরিয়েছে, এই সময় খাদের পত্রিকা আমি বলছি না, বাট 2016 সালের প্রাথমিক নিয়োগে অতিরিক্ত 5% প্যানেল তৈরি করা হয়নি বলে হাইকোর্টে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। বারে বা স্বীকার করে নিচ্ছে, স্বীকারোক্তি রয়েছে পেপারে। মঙ্গলবার পর্ষদ জানায় 2016 সালে মূল প্যানেলে যারা চাকরিতে যোগ দেননি বা অন্য কারণে যে শূন্যপদ সৃষ্টি হয়েছিল তা পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শূন্যপদের সঙ্গে যুক্ত করা হয়েছে। ম্যাডাম এখানে বলেছিল এটা ভেরি ইলিগাল, এই টার্মটা বলেছিল পর্ষদ অ্যাডভোকেটকে। যে হোক, ফলে অতিরিক্ত প্যানেল তৈরি করা হয়নি, ইচ্ছা খুশি অতিরিক্ত প্যানেল তৈরি করা হয়, ফলে হাইকোর্টের আগের নির্দেশ মতো ডেট প্যানেলও আপাতত প্রকাশ করা যাচ্ছে না। 20 আগস্টের মধ্যে এই বিষয়ে পর্ষদে লিখিত বক্তব্য তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা। সামান্য ভুল আছে এখানে, দেখাবো পরে। মামলাকারীর আইনজীবীদের বক্তব্য, প্রাথমিক শিক্ষা পর্ষদ মেধার ভিত্তিতে তালিকা তৈরি করেনি, অতিরিক্ত 5% তালিকাও প্রস্তুত করেনি। তারা বারবার বলছে প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু সেই পুরনো প্যানেলের ভিত্তিতে 2022 সালেও নিয়োগ হয়েছে কিভাবে? এর আগে গত 13 জুলাই বিচারপতি সিনহা 2016 সালে মেয়াদ উত্তীর্ণ প্রাথমিকের ডেট প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। তো 2022-এও নিয়োগ হচ্ছে সেম মেমো নাম্বারে, সেম যেটা আমরা চিৎকার করে করে বলি সারাক্ষণ, 24/11/2022 একই মেমো নাম্বার, যেখানে 42-এ নিয়োগ হচ্ছে সেখানেও নিয়োগ লাস্ট দেখা গেছে যে এই সময় অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে। তাহলে প্যানেলটা এক্সপায়ার হবে, মানে হলো কবে? তো যাই হোক, এরকম একটা খবর প্রকাশিত হচ্ছে দৈনিক পত্রিকায়, এই সময় পত্রিকায়।
তো সেক্ষেত্রে এটা নিয়ে আমরা খুব বেশি যাচ্ছি না, আমরা না সরাসরি অর্ডার কপিতে চলে যাই, যে মিস্টেকগুলো আছে আমরা এগুলো কারেকশন করে দিই। আমরা সত্যের পূজারি, আমরা সত্যই উদ্ঘাটন করব। তো দেখুন 30/7/2024 তারিখে সিরিয়াল নাম্বার 16 কোড নাম্বার 14-তে আইটেম নাম্বারটি ওঠে এবং সেক্ষেত্রে তার কেস নাম্বার WPA 86/80/2023 সোমনাথ সেন আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। কী অর্ডার দিয়েছে আপনাদের দেখাবো। লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য বোর্ড সাবমিট, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে প্রতিনিধি অ্যাডভোকেট ছিলেন তিনি সাবমিট করছেন, তিনি কোর্টকে জানাচ্ছেন দ্যাট দ্য অ্যাডিশনাল প্যানেল অফ 5% অ্যাজ মেনশন রুল 86 of the West Bengal Primary Teacher School Teacher Recruitment Rules 2016 was not prepared. তৈরি হয়নি, রান্নাই হয়নি, খাবেটা কি বৎস? অ্যান্ড অ্যাকর্ডিংলি দেয়ার ইজ নো কোশ্চেন অফ পাবলিকেশন অফ দ্য সেম। অর্থাৎ তাহলে যেটা তৈরি হয় না সেটা পাবলিশ করবে এটা কী করে? আকাশ থেকে নিয়ে আসবে? হাস্যকর ব্যাপার। তো সেক্ষেত্রে লার্নেড অ্যাডভোকেট আরও কি সাবমিট করছে আপনারা দেখো। ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট দ্য ভ্যাকেন্সি হুইচ অ্যারোজ আফটার candidates were appointed from the main panel were carry forward to the next recruitment process. আচ্ছা, কার পারমিশনে করলেন ভদ্রলোক? বলছে 5% রুলসে থাকা 5% না দিয়ে যে রেস্ট অফ ভ্যাকান্সি নন জয়নিং সিট সেটা ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে পরবর্তী নিয়োগে, অর্থাৎ 2020 সালে 16,500-তে নাকি নিয়োগ করে দিয়ে ওখানে বসে আছে। দ্য রিট পিটিশন ফাইল্ড ইন দ্য, মানে সেই অ্যাডভোকেট আরও সাবমিট করছেন কি, দ্য রিট পিটিশন ফাইল্ড ইন দ্য ইয়ার 2023 ইন দ্য রেসপেক্ট অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ দ্য ইয়ার 2016 ইজ নট মেনটেনেবল। তো সেক্ষেত্রে পর্ষদ তো দাবি করবে না যে এতদিন পরে তুমি 2022 এসে নিয়োগ দিচ্ছ, একদম 23-এর গোড়ায় এসে, আর পিটিশনাররা মামলা করলেই দোষ বাবা। যাই হোক, সেটা একটা বিষয় নয়, সে বিষয়টা হচ্ছে বা পর্ষদ তো যে কোনো মামলায় অপোনেন্ট পার্টি বা রেসপন্ডেন্ট পার্টি তারা ওই দাবি করে যে মেনটেনেবল নয়, এটা নয় সেটা নয়, হ্যাঁ মেনটেনেবিলিটি পয়েন্ট নিয়ে ওঠে প্রশ্ন, এবং তারও তো কাউন্টার তো আছে না, আইটি রিপোর্টগুলো আছে, একাধিক জিনিস আছে, সেগুলো তো আপনি কী করে খণ্ডাবেন? যাই হোক, এক্ষেত্রে দেখিয়ে তারপরে ফার্দার কি ডিরেকশন আছে, যেটা পত্রিকায় প্রকাশিত খবরের সাথে অর্ডারের যে অমিলটুকু আছে সেটা আপনাদের দেখিয়ে দিই। লেট এভিডেভিট ইন অপোজিশন অ্যালং উইথ দ্য রিলেভেন্ট ডকুমেন্ট বি প্রিপেয়ার্ড অ্যান্ড সার্ভড আপন দ্য লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য পিটিশনার বাই 20 আগস্ট 2024। তো এক্ষেত্রে দেখুন দিতে বলেছে কাকে, মানে লেট দ্য এফিডেভিট ইন অপোজিশন অ্যালং উইথ দ্য রিলেভেন্ট ডকুমেন্ট, অর্থাৎ রিলেভেন্ট ডকুমেন্ট টু প্রিপেয়ার্ড অ্যান্ড সাব আপন দ্য লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টেটিভ পিটিশনার, অর্থাৎ এখানে পিটিশনারদেরকে হলফনামা দিতে বলেছে 20 তারিখের মধ্যে, এবং রিপ্লাই দেয়ার এনি ফোর্টনাইট ফার্দার, অর্থাৎ তারপরে 1 সপ্তাহ সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তখন তার অপোজিশন দিতে বলেছে। তো এক্ষেত্রে সুবিধাটা এটা হলো, এই মামলায় যে পয়েন্টগুলো ছিল না, যেগুলো মিস হয়ে গেছে, যে মেন্টালিটি পয়েন্ট বা কেন রিট অ্যাপ্লিকেশন দেরি করে করা, দেন সার্টেন আরও যে ডকুমেন্টসগুলো আছে, এবার সাপ্লিমেন্টারি এভিডেভিট এবার সেগুলো ওখানে পোতা হবে, কত করে ওখানে পোতা হবে যে এই এভিডেভিটের মধ্যে এই সাপোর্টিং ডকুমেন্ট আছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই জায়গায় দাঁড়িয়ে বলেছিল যে এটা একটা স্বাভাবিক নিয়োগ প্রক্রিয়া নয়, রাতুল বিশ্বাস এখানে দাঁড়িয়ে বলেছিল এটা স্বাভাবিক একটা নিয়োগ প্রক্রিয়া নয়, এটা অস্বাভাবিক নিয়োগ প্রক্রিয়া। সেই অস্বাভাবিক কী কী আছে সেটা এবারে এভিডেভিটে পিটিশনারদের অ্যাডভোকেট তিনি দেবেন, এবং সেটা জাস্টিস অমৃতা ম্যাডামের টেবিলে থাকবে। অবশ্যই সার্ভ করবে না প্রাথমিক শিক্ষা পর্ষদকে, আরও যারা যারা আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মামলা কতটা গুরুত্ব বেড়ে গেল, আর সেখানে গিয়ে কিছু ভিউজ কামানোর ধারণায় কিছু লোকজন আছে যারা এটাকে খারিজ বলে ধারণা করছেন, কতটা মামলার গভীরতা বেড়ে গেল সেটা বুঝতে পারছে না। যাই হোক, এটা ছিল 42/949 5% অ্যাডিশনাল প্যানেল যে ছুটে যাওয়া দুটো মামলা, তার একটি মামলার ব্যাখ্যা। মূল মামলা তো ছেড়েই দিন, সেটা তো ধরতে গেলে তার অবস্থা টাইট হয়ে যাবে। এবার আপনাদের 16,500 যে 5% মামলা, সেই মামলাটা সম্পর্কে জানি। সেই মামলাটা আজকে সকালবেলা যেহেতু এদের সিনিয়র অ্যাডভোকেট ছিলেন না, তো সেক্ষেত্রে তার জুনিয়র অ্যাডভোকেট এসে বলেন যে এই মামলাটাকে যাতে পিছিয়ে দেওয়া। সকালবেলা মেনশনিংয়ের সময় গতকালকে মামলাটা নট টুডে করার জন্য বলা, তো নট টুডে করে আজকে মামলাটা ফিক্স ছিল, উপরের দিকেই ছিল, এবং সেক্ষেত্রে সকালবেলায় যখন মেনশন পর্ব চলে, মেনশনিং চলে, তখন একজন জুনিয়র অ্যাডভোকেট এসে বলে যে মামলাটাকে যাতে পিছিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তী ক্ষেত্রে যখন মামলাটা ওঠে, তখন সিনিয়র অ্যাডভোকেট তখনও যেহেতু এসে পৌঁছাননি, তো তখন এই মামলাটাকে এই 1 সপ্তাহ পিছিয়ে দেওয়ার কথা বলে, মানে এই সপ্তাহে হবে না, সামনের সপ্তাহে মামলাটা লিস্টেড করানোর জন্য বলা হয়, এবং সেখানে সমস্ত পক্ষ এসে বলবে। তো এক্ষেত্রে যে ব্যাপারটা আপনাদের দেখাবো, এই দিনকে না ফিজিক্যালি আমি ছিলাম মানে কোর্টের মধ্যে, যখন 392 মামলা চলছিল, তখন পিটিশনারদের তরফ থেকে দাবি করা যে 6024টা সিট এখনও ভ্যাকান্ট পড়ে আছে। তো এলকে গুপ্ত স্যার, লক্ষ্মীকান্ত গুপ্ত স্যার তখন আর্গু করছিলেন, একদম আমার সামনাসামনি ছিলেন, জাস্টিস গাঙ্গুলি ঘরে মামলাটা হচ্ছিল, তখন তিনি এসে বলেন যে না 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 না, তো সিট তো নয়, 1114টা সিট আছে, এবং সেই সিটটা নন জয়নিং টার্মটা তিনি ইউজ করেছিলেন সেদিনকে কোর্টের মধ্যে,
যত আমি শুনেছি, মানে মিথ্যা বলছি না। তো 1114টা নন জয়িং সিট সেই সময় 3929 যে ম্যাটারে পরবর্তী ক্ষেত্রে হয়। এরপর একটা মিটিংয়ে ডিরেকশন দেয় জাস্টিস গাঙ্গুলি, এবং সেক্ষেত্রে 6024 এবং পর্ষদের দাবি করা 1114 দুটো মিলেমিশে একাকার হয়ে 3929 একটি ক্রিস্টালাইজ একটা ভ্যাকেন্সি আসে, এবং যেটা নিয়ে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত করে এবং আলটিমেটলি সেটা ফিরে আসে। তো মোদ্দা কথা, এই 16,500-তে 5% করলে তারা 825টা সিট, সেই সিটে 1114 যদি নন জয়িং থাকে তো অনায়াসে 825 জন দাদা চাকরি এখানে পাচ্ছেই, যদি এই মামলা টিকিয়ে লড়াই করা যায়। তো এই ছিল আজকের আপডেট। ফার্দার কি আপডেট হয়, 5% অ্যাডিশনাল প্যানেল এখন তোড়পাড় ফেলে দিয়েছে কলকাতা হাইকোর্টে, বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন ইউটিউব চ্যানেলে। তো দেখা যাক এই 5% কোন 5% আগে রং দেখায় এবং কে আগে নিয়ে আসতে পারে সেই সুফলতা, মানে সফলতা। তো দেখা যাক আলটিমেটলি এটা কোথায় পৌঁছে। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে দেবেন। ধন্যবাদ সকলকে।